পাবো আমরা যে গতদিন আমরা শেষ করেছিলাম কি দিয়ে, যে ম্যাগমা ও লাভা, এই বিষয়টা দিয়ে শেষ করেছিলাম, তাই তো? এরপরে আজকে আমরা যেখান থেকে শুরু করব সেই বিষয়টা হলো কি, যে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ কি প্রস্রবণ। তো উষ্ণ প্রস্রবণ কাকে বলে? অনেক ক্ষেত্রে কোনো কোনো স্থানে মাটির নিচে থেকে খনিজ সমৃদ্ধ গরম জল কি হয়, মাটির নিচের থেকে উপরের দিকে ফওয়ারার মতো আকারে নির্গত হতে থাকে। ঠিক আছে, এই মাটির নিচে থেকে খনিজ সম্পদ মিশ্রিত উষ্ণ জল নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে, এমনই একটি উষ্ণ প্রস্রবণের নাম কি? পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর একটা উষ্ণ প্রস্রবণের উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ভূতাপ কি বললাম? ভূতাপ কি? দেখ, আমরা এটা বলতে পারি যে আমাদের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগে যত প্রবেশ করব নিচের দিকে, ততই কি হবে, ততই আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে। আর এই যে তাপ শক্তি বৃদ্ধি পায়, এটাকেই বলা হচ্ছে ভূতাপ। ঠিক আছে, আর এই ভূতাপকে কাজে লাগিয়ে যখন আমরা শক্তি উৎপাদন করে থাকি, তখন সেটাকে বলা হচ্ছে ভূতাপ শক্তি। বোঝা গেছে? তাহলে ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি কি করতে পারি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। আর সেই বিদ্যুৎ শক্তি থেকে লাইট, ফ্যান, পাখা ইত্যাদি ঘরের সমগ্র মানে ইলেকট্রিক দ্রব্যাদি আমরা চালনা করতে পারি। এরপরে আমরা আলোচনা করব পৃথিবীর একদম পৃষ্ঠভাগ থেকে অভ্যন্তর ভাগ পর্যন্ত যে ভাগগুলি রয়েছে, সেই ভাগগুলির সঠিক বর্ণনা। ঠিক আছে, তো আমরা বাজারে কি দেখেছি? তরমুজ দেখেছি, গ্রীষ্মকালের ফল। সেই তরমুজটাকে কতটা ভালো দেখানোর জন্য বাজারের ফল দোকানদাররা কি করে, তাকে একটা ছোট্ট অংশ কেটে উপরের দিকে তুলে রাখে। ঠিক আমরাও যদি পৃথিবীকে একটা তরমুজের মতো আকারে কল্পনা করি এবং তার একটা অংশ যদি কেটে আমরা তুলে ধরার চেষ্টা করি, তখন দেখতে ঠিক কিরকম হবে, এই রকম হবে। ঠিক আছে, তো এই অংশটাকে মূলত কটি ভাগে ভাগ করা হচ্ছে? অংশটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটাকে বলা হচ্ছে কি? ভূত্বক। প্রথমটাকে কি বলা হচ্ছে? ভূত্বক। এরপরেরটাকে বলা হচ্ছে কি? গুরুমণ্ডল। আর একেবারে শেষ অংশটাকে কি বলা হচ্ছে? কেন্দ্রমণ্ডল। এবার দেখ, তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগের সব থেকে উপরের পৃষ্ঠটির নাম কি? ভূত্বক। এই ভূত্বককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। ভূত্বককে কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটার নাম কি? প্রথম অংশটির নাম হলো শিয়াল। ঠিক আছে,
আর দ্বিতীয় ভাগটির নাম হলো সীমা। ঠিক একই রকম ভাবে গুরুমণ্ডলকে আবার কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা কি? ঊর্ধ্ব গুরু মণ্ডল, আর নিচের অংশটাকে কি বলা হচ্ছে? অন্ত গুরু মণ্ডল। ঠিক আছে। কেন্দ্রমণ্ডলকেও একইভাবে কটি অংশে ভাগ করা হয়েছে? দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি? ঊর্ধ্ব কেন্দ্র মণ্ডল, আর এটা অন্ত কেন্দ্র মণ্ডল। বোঝা গেছে? তাহলে আমরা আজকের দিনে যে বিষয়টা আলোচনা করব সেটা কি? ভূত্বক। যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভূত্বক। ঠিক আছে। ভূত্বকের কটি স্তর? প্রথমে আমরা যদি বলি তাহলে প্রথমে বলবো শ্রেণী বিভাগ। ঠিক আছে, শ্রেণী বিভাগ। তাহলে ভূত্বককে কটি ভাগে শ্রেণী বিভক্ত করা হয়েছে? দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগটির নাম কি? শিয়াল। ঠিক আছে। দ্বিতীয় ভাগটির নাম কি? সীমা। বোঝা গেল? এরপরে আমাদের আলোচনা করব যে ভূত্বকের তোমার এরপরে আমরা আলোচনা করব ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব। তাহলে ভূত্বকের ঘনত্ব কত? 2.3 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব মানে উপাদান। কি আলোচনা করব? উপাদান। উপাদানের মধ্যে কি কি রয়েছে? যেহেতু ভূত্বক দুটি স্তর নিয়ে গঠিত, তাহলে দুটি স্তর। প্রথম স্তরটি হলো শিয়াল। তাহলে শিয়াল SiAl, অর্থাৎ Si তে সিলিকন এবং Al তে অ্যালুমিনিয়াম। এবং দ্বিতীয় স্তর কি? সীমা SiMa। ঠিক আছে। তাহলে প্রথমটা হলো সিলিকন এবং দ্বিতীয়টা হলো ম্যাগনেসিয়াম। তাহলে ভূত্বক কটি উপাদান নিয়ে গঠিত হচ্ছে? আমরা দুটো ক্ষেত্রেই দেখছি সিলিকন রয়েছে। ঠিক আছে। তাহলে মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত, সিলিকন, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। বোঝা গেছে? ঘনত্বের পরে আমরা কি বলতে পারি? যে গভীরতা। কি আছে? গভীরতা। গভীরতা কত? আমরা বলতে পারি যে শিয়াল স্তরের গভীরতা কত? শিয়াল স্তরের গভীরতা একেবারে উপরিপৃষ্ঠ থেকে নিচে অবধি অবস্থান করছে, তাই এর গভীরতা 30 থেকে 60 কিমি। বোঝা গেছে? শিয়াল স্তরের গভীরতা কত? 30 থেকে 60 কিমি।
কিন্তু এই যে সীমা বা মহাসাগরের তলদেশে, এটা হচ্ছে মহাদেশের মধ্যে, ঠিক আছে। আর এটা যে মহাসাগরের তলদেশে এর গভীরতা কত কিমি? 5 থেকে 10 কিমি। তাহলে মহাসাগরের তলদেশে ভূত্বকের গভীরতা কত? 5 থেকে 10 কিমি। আর মহাদেশের তলদেশে ভূত্বকের গভীরতা কত? 30 থেকে 60 কিমি। এবার দেখ, এই শিয়াল স্তরকে বলা হয় মহাদেশীয় ভূত্বক এবং সীমাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। তাহলে কি কি বললাম? শিয়াল স্তরকে বলা হয় মহাদেশীয় ভূত্বক আর সীমা স্তরকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। শিয়াল মূলত কি নিয়ে গঠিত? শিয়াল এবং সীমা উভয়ই গ্রানাইট শিলা দ্বারা গঠিত, কিন্তু এই উভয়ই আগ্নেয় শিলা দ্বারা গঠিত, কিন্তু শিয়াল অবস্থান করছে গ্রানাইট শিলা নিয়ে, ঠিক আছে। তাহলে শিয়াল কি কোন শিলায় গঠিত? আগ্নেয় শিলা, গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে। আর গ্রানাইট শিলা হওয়ার কারণে এর ভূমির আকৃতি কি হয়? গোলাকার আকৃতি হয়ে থাকে, ঠিক আছে। আর গ্রানাইট শিলা কি? গ্রানাইট শিলা আম্লিক প্রকৃতির। তাহলে গ্রানাইট শিলা কেমন প্রকৃতির? আম্লিক প্রকৃতির। এবার সীমা স্তর কি নিয়ে গঠিত? আগ্নেয় শিলা, ব্যাসল্ট দিয়ে গঠিত, ঠিক আছে। আর ব্যাসল্ট মূলত কেমন হয়? চ্যাপ্টা আকৃতি বৈশিষ্ট্য। তাই মহাসাগরীয় শিলার আকৃতি কেমন? চ্যাপ্টা আকৃতির বিশিষ্ট। এবং এটা কি হয়? মূলত ব্যাসল্ট শিলা ক্ষারকীয় ধর্মী। তাহলে কি? ব্যাসল্ট শিলা ক্ষারকীয় ধর্মী। এবার আমরা আলোচনা করব যে বিযুক্তি রেখা, ঠিক আছে। এই যে শিয়াল এবং সীমা অর্থাৎ মহাদেশীয় শিলা এবং মহাসাগরীয় শিলা, এদের দুজনের মাঝখানে যে বিচ্ছিন্নকারী একটা সীমারেখা, সেই সীমারেখাটির নাম কি? কনরাড বিযুক্তি রেখা। কি বললাম? কনরাড বিযুক্তি রেখা। তাহলে ভূত্বক সম্পর্কে আজকের সমস্ত বিশ্লেষণটা বোঝা গেছে। তাহলে আমাদের পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর অভ্যন্তর ভাগের ভূত্বক পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে ও কি কি? এর মধ্যে ভূত্বক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। হ্যাঁ, ছবি আঁকতে হবে, ভূগোল মানেই ছবি আঁকতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে পৃথিবীর অভ্যন্তর উত্তর হিসাবে কি লিখতে হবে? পৃথিবীর অভ্যন্তর ভাগকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়, যথা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অতএব ভূত্বক সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো, ঠিক আছে। এরপরে ভূত্বক আলোচনা করবে, যেরকম যেরকম পয়েন্ট আমি বলে দিয়েছি ঠিক সেই রকম পয়েন্ট দিয়ে আলোচনা করবে। প্রথমে আসবে শ্রেণী বিভাগ, তারপরে আসবে ঘনত্ব, তারপরে আসবে উপাদান, তারপরে আসবে গভীরতা, তারপরে আসবে যে ভূত্বকের যে দুটি স্তর কোন সীমারেখা দ্বারা বিচ্ছিন্ন সেটা আলোচনা করতে হবে। বোঝা গেছে?